বন্ধুরা, আপনারা কি জানেন পর্তুগালের সমুদ্রে ল্যাম্বরগিনি, মার্সিডিজ বেঞ্জ, প্যান্ডেলিনের মতো হাজার হাজার গাড়ি ডুবে গিয়েছিল? আপনারা কি এটাও জানেন অ্যারিজোনাতে এমন একটি জায়গা আছে যেখানে কোটি কোটি প্লেন আবর্জনার মতো ফেলে দেওয়া হয়? এবং সাউথ ক্যারোলিনাতে সমুদ্রের ভিতরে সম্পূর্ণ ট্রেন কেন ফেলে দেওয়া হয়েছিল? তো মিনজালের আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন সবচেয়ে ব্যয়বহুল ব্যর্থ মেগা প্রজেক্ট সম্পর্কে। ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকবে। তো চলুন শুরু করা যাক। পর্তুগালে ডাইভিং করতে গেলে সমুদ্রের ডিপ ডাউনে একটি বিশাল আকারে জাহাজ দেখতে পাবেন। এই ডুবে যাওয়া জাহাজটি নিজেই বিশাল, তবে এর চেয়েও চমকপ্রদ বিষয় হলো এর ভিতরে হাজার হাজার ব্র্যান্ড নিউ গাড়ি রয়েছে যা সমুদ্রের পানির তলে গলে যাচ্ছে। আসলে ফেব্রুয়ারি 2002 সালে জাপানি শিপিং কোম্পানি MOL এর একটি জাহাজ 4000-এরও বেশি ব্র্যান্ড নিউ গাড়ি জার্মানি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যাচ্ছিল। পথে জাহাজের ভিতরে কোনো টেকনিক্যাল ত্রুটি দেখা দেয়, যার ফলে আগুন লেগে যায়। উদ্ধারকারী দলের সাহায্যে জাহাজের কর্মীদেরকে বাঁচানো হয়েছিল, কিন্তু সেই জাহাজটি 4000 গাড়ি সহ ডুবে গিয়েছিল। আপনি বিশ্বাস করবেন না যে এই গাড়িতে ল্যাম্বরগিনি, মার্সিডিজ বেঞ্জ এবং পেন্ডেলিনের মতো গাড়ি ছিল, যা আজও পর্যন্ত সমুদ্রের তলে রয়ে গিয়েছে। আসলে এটি একটি ব্যয়বহুল দুর্ঘটনা ছিল। বিমানের কথা যদি বলা হয় তবে এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল জিনিসগুলোর মধ্যে একটি। কিন্তু আমি যদি আপনাদেরকে বলি পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে কোটি কোটি টাকার প্লেন আবর্জনার মতো ফেলে দেওয়া হয়, এই জায়গাটি অ্যারিজোনাতে অবস্থিত। এটি 1946 সালে তৈরি করা হয়েছিল, যদিও এই জায়গাটির নাম ডেভিস মাউন্টেন এয়ারফোর্স বেস, তবে এটিকে বোন ইয়ার্ডও বলা হয়ে থাকে। আপনি জেনে অবাক হবেন যে এই এয়ারফোর্স বেজে 4000-এরও বেশি সামরিক বিমান পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আসলে আমেরিকার ভিতরে যখন কোনো সামরিক বিমান খারাপ বা আউট অফ সার্ভিস হয়ে যায়, তখন এটিকে এই জায়গায় স্থানান্তর করা হয় এবং পচে যাওয়ার জন্য ছেড়ে দেওয়া হয়। আপনি বিশ্বাস করবেন না যে এখানে ফাইটার জেট থেকে শুরু করে বিরল সামরিক বিমান পর্যন্ত পড়ে আছে এবং এদের মূল্য $34 বিলিয়ন বেশি। কিন্তু বছরের পর বছর ধরে এগুলো এই জায়গায় আকাশের নিচে পচে যাচ্ছে, যেখানে এদের মূল্য আবর্জনার চেয়ে বেশি নয়। বন্ধুরা, আপনারা যদি আমেরিকা শহর চার্লিনের উপকূলে যদি ডাইভিং করেন, তবে সেখানে সমুদ্রের নিচে একটি পুরো ট্রেন দেখতে পাবেন। এখন ভাবার বিষয় হলো সমুদ্রের ভিতরে ট্রেনগুলো কিভাবে ডুবে যেতে পারে। 2002 সালে এই সমুদ্রে স্কুবা ড্রাইভারদের আকর্ষণ করার জন্য একটি অসাধারণ পরিকল্পনা করা হয়েছিল। সরকার সমুদ্রের 100 ফুট গভীরে ট্রেনের 50টি ব্র্যান্ড নিউ বগি রেখেছিল, যাতে ড্রাইভাররা এখানে এসে এই আন্ডার ওয়াটারের ট্রেনটি অন্বেষণ করতে পারে। শুধু তাই নয়, এই ট্রেনের বগিগুলোর ভিতরে সামুদ্রিক গাছপালাও দিয়েও সজ্জিত করা হয়েছিল। এমনকি এই ট্রেনের ভিতরে জলজ প্রাণীদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছিল, যাতে এখানে বেশি বেশি মাছ আসতে পারে এবং এটি একটি প্রাকৃতিক স্থান হতে পারে। সরকারের এই প্রকল্পে লক্ষ লক্ষ ডলার খরচ হয়েছিল, তবুও এটি ব্যর্থ হয়েছিল। এই জায়গাটি এতটাই বিরক্তিকর ছিল যে মানুষ তো দূরের কথা, সেই ট্রেনের বগিগুলোর কাছে মাছ পর্যন্ত আসেনি। তাই এই প্রকল্পটি খারাপভাবে ব্যর্থ হয়েছিল এবং সমস্ত ট্রেন আজও সেখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এবং সেখানে ডাইভিং করার জন্য কেউ যায় না। বন্ধুরা, এই দৃশ্যটি দেখে আপনাদের মনে হতে পারে এই জায়গায় কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে, যেখানে ডজন ডজন গাড়ি ধ্বংস হয়ে গিয়েছে। কিন্তু আপনারা যেন অবাক হবেন যে এই জায়গাটি ইচ্ছা করে তৈরি করা হয়েছে। এটি 2011 সালে তৈরি করা হয়েছিল। এখানে 40টি ব্র্যান্ড নিউ গাড়ি আনা হয়েছিল এবং সেগুলোকে সামনের দিক থেকে বালিতে পুঁতে রাখা হয়েছিল। এরপর শিল্পীরা প্রতিটি গাড়িতে বিভিন্ন রকম শিল্পকর্ম করেছিলেন, যাতে সেগুলোকে আরও বেশি আকর্ষণীয় করা যায়। আসলে এই সব করা হয়েছিল যাতে এই জায়গাটিকে একটি পর্যটন কেন্দ্র বানানো যায়। এমনকি এই পুরো প্রকল্পে লক্ষ লক্ষ ডলারও খরচ করা হয়েছিল। কিন্তু মরুভূমিকে যতই সাজানো হোক না কেন, তা তো মরুভূমিই থাকে। এই জায়গায় মানুষ তো দূরের কথা, পাখি পর্যন্ত আসেনি এবং আজও এই লক্ষ লক্ষ টাকার গাড়ি রোদে পড়ছে। এর চেয়ে বড় বোকামি আর কি হতে পারে? বন্ধুরা, এই বিশাল কাঠামোটি দেখে প্রথম নজরে মনে হতে পারে এটি যেন কোনো এলিয়ন প্রযুক্তি, কিন্তু আসলে এটি একটি উচ্চ ভোল্টেজের গবেষণা কেন্দ্র যা মস্কোতে অবস্থিত। এটি 1970 সালে সোভিয়েত বিজ্ঞানীরা তৈরি করেছিলেন। এই যন্ত্রের সাহায্যে বজ্রপাতের শক্তি অনুমান করা যেত। এছাড়াও বিজ্ঞানীরা জানতে পারতেন যে যদি জাহাজের উপরে বজ্রপাত হওয়ার ঝুঁকি থাকে তবে এটাকে কিভাবে এড়ানো যায়। এই ডিভাইসটি তৈরি করতে কোটি কোটি ডলার খরচ হয়েছিল এবং এটি চার্জ করার জন্য প্রচুর পরিমাণে বিদ্যুতের প্রয়োজন ছিল। তাই মূলত বিজ্ঞানীরা এই বিশাল ডিভাইসটি তৈরি করেছিলেন, কিন্তু এটি চালানোর জন্য তাদের কাছে টাকা ছিল না এবং এটি চার্জ করার জন্য পর্যাপ্ত বিদ্যুৎও ছিল না। তাই এই মেগা প্রজেক্টটি খারাপভাবে ব্যর্থ হয়েছিল এবং এই ডিভাইসটি আজও মস্কোর ভিতরে পচে যাচ্ছে। বন্ধুরা, আপনারা যে এই বিশাল আকৃতির কনক্রিটের ডিশটি দেখতে পাচ্ছেন, এটি আমেরিকার একটি দ্বীপ পুয়ের্তো রিকোতে অবস্থিত। আসলে এটি একটি স্পেস টেলিস্কোপ ছিল, যা 1963 সালে আমেরিকান বিজ্ঞানীরা আবিষ্কার করেছিলেন, যাতে এর সাহায্যে গ্রহ, নক্ষত্র এবং গ্যালাক্সি নিয়ে গবেষণা করা যায়। শুধু তাই নয়, এই টেলিস্কোপটি ছিল বিশ্বের সবচেয়ে বড় টেলিস্কোপ
এবং এটি তৈরি থেকে ব্যবহার করা পর্যন্ত কোটি কোটি ডলার খরচ হয়েছিল। ওয়েল, এটি দীর্ঘকাল ধরে গবেষণার জন্য ব্যবহৃত হয়েছিল, কিন্তু 2017 সালে একটি মারাত্মক হারিকেন এসেছিল এবং এই ব্যয়বহুল টেলিস্কোপটি খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু হ্যারিকেনের পর আমেরিকান সরকার এটিকে আবারও মেরামত করে এবং এতে আবার লক্ষ লক্ষ ডলার খরচ করে। কিন্তু দুর্ভাগ্যবশত 2022 সালে এই টেলিস্কোপের কেন্দ্রীয় প্ল্যাটফর্ম, যা তারের সাহায্যে টেলিস্কোপের ঠিক মাঝখানে ঝুলানো হয়েছিল, হঠাৎ তার ছিঁড়ে যাওয়ার কারণে টেলিস্কোপের উপরে সেটি পড়ে যায়। ওয়েল, এখন এই কোটি কোটি টাকার ডিভাইসটি সম্পূর্ণ অকেজো এবং মাটিতে পচে যাচ্ছে। বন্ধুরা, এই বিশাল ধাতব প্রাচীরটি আপনারা দেখতে পাচ্ছেন, আসলে এটি একটি রাডার কাঠামো যা রাশিয়ায় অবস্থিত। এটি একটি মেগা প্রজেক্ট ছিল। 1972 সালে সোভিয়েত ইউনিয়ন এটা তৈরি করেছিল। এই ধাতব প্রাচীরগুলির দৈর্ঘ্য 500 ফুটেরও বেশি ছিল এবং এটি 23 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ছিল। এই প্রাচীরগুলোর ভিতরে রাডার স্থাপন করা হয়েছিল, সেগুলি ক্ষেপণাস্ত্র শনাক্ত করার কাজে ব্যবহার করা হতো এবং এগুলি এতটাই শক্তিশালী ছিল যে 2500 কিলোমিটার দূর থেকেও ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারত। কিন্তু দুর্ভাগ্যবশত 1986 সালে এই রাডারে কিছু প্রযুক্তিগত সমস্যা দেখা দেয় এবং এটি বিস্ফোরিত হয়। তারা কোটি কোটি ডলার খরচ করেছিল, কিন্তু তাদের এই প্রকল্পটি এত খারাপভাবে ধ্বংস হয়েছিল যে রাশিয়া আজও পর্যন্ত এর ক্ষতিপূরণ দিতে পারেনি। শুধু তাই নয়, এই পাওয়ার প্ল্যান্টের বিস্ফোরণ থেকে যে বিকিরণ উৎপন্ন হয়েছিল তাও এতটাই বিপজ্জনক ছিল যে তাদের চারপাশে 2500 কিলোমিটার এলাকাও খারাপভাবে অনুর্বর করে দিয়েছিল। এমনকি এই বিকিরণের প্রভাব আজও পর্যন্ত পুরো এলাকায় বিদ্যমান। তাই এই জায়গায় যাওয়া সম্পূর্ণ অবৈধ। যাই হোক, এই মেগা প্রজেক্টটি কোনো মানবসৃষ্ট দুর্যোগের চেয়েও কম ছিল না। বন্ধুরা, আপনারা একটি অদ্ভুত ট্রেন দেখতে পাচ্ছেন। এটি 1970 সালে জেন নামে একজন ফরাসি প্রকৌশলী আবিষ্কার করেছিলেন। আসলে জেন একটি ভবিষ্যৎ ট্রেন তৈরি করতে চেয়েছিলেন। সাধারণত ট্রেন ট্র্যাকের উপরে চলত, কিন্তু অ্যারো ট্রেনের সবচেয়ে অনন্য বিষয় ছিল যে এটি তার ট্র্যাক থেকে 34 ইঞ্চি উপরে উঠতে পারত। এই কারণে এর গতিও সাধারণ ট্রেনের চেয়েও অনেক বেশি ছিল, যা ছিল 430 কিলোমিটার প্রতি ঘন্টায়। জেন তার এই প্রকল্পে কোটি কোটি ডলার খরচ করেছিলেন এবং অনেক নতুন ট্রেন তৈরি করেছিলেন। কিন্তু এই ট্রেনগুলোর একটি সমস্যা ছিল যে এগুলো চালানোর জন্য পুরো দেশে নতুন ট্র্যাক তৈরি করার প্রয়োজন ছিল। যখন জেন তার এই কাঠামো ফরাসি সরকারের কাছে পেশ করেন, তখন একই সময় একটি রেলওয়ে কোম্পানি টিজিভি নামে একটি ট্রেন আবিষ্কার করে এবং অ্যারো ট্রেনের প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করিয়ে দেয়। টিজিভি ট্রেনের বিশেষত্ব ছিল যে এটি 320 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে চলত এবং এর চেয়ে গুরুত্বপূর্ণ ছিল যে এই ট্রেনটি চালানোর জন্য কোনো নতুন ট্র্যাকের প্রয়োজন ছিল না। তাই ফরাসি সরকার জেনের কোটি কোটি ডলারের প্রকল্পটি প্রত্যাখ্যান করে এবং টিজিভি ট্রেনগুলোকে অনুমোদন দেয়। ওয়েল, কোটি কোটি টাকা খরচ করে এই ট্রেনটি তৈরি করা হয়েছিল, কিন্তু আজ এটি ফ্রান্সের গুদামে পচে যাচ্ছে। এই বিষয়ে আপনাদের মন্তব্য কি, অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর এমন রহস্য রোমাঞ্চকর ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে মিমজালের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন।